ইউজ অফ ক্যাপিটাল লেটার, দেখেন ক্যাপিটাল লেটার্স। এখন এই ইউজ অফ ক্যাপিটাল লেটার্স এর আবার অনেকগুলো নিয়ম হয়। আপনারা দেখবেন আপনাদের যে বই দেওয়া আছে সেই বইয়েও কিন্তু ক্যাপিটাল লেটার্স এর অনেক নিয়ম দেওয়া আছে। আমি আপনাদেরকে একদম এক কথায় যদি বলতে পারি তাহলে এক কথায় শেষ করে দিচ্ছি। দেখেন, তিনটা কথা বলবো, অনলি তিনটা কথা। এক নাম্বার কথা, এগুলো সহজ কথা। সেন্টেন্সের যে প্রথম অক্ষরটা দিবেন, একটা সেন্টেন্স যেখানে শুরু করবেন সেই লেটারটা প্রথম অক্ষর। একটা সেন্টেন্সের যে প্রথম অক্ষরটা দেখতে পাবেন সেই প্রথম অক্ষরটা সবসময় বড় হাতে দিবেন। যেখানেই সেন্টেন্সটা শুরু করবেন সেই সেন্টেন্সটার প্রথম অক্ষরটা বড় হাতে দিবেন। এটা হচ্ছে প্রথম কাজ। আচ্ছা, দুই নম্বর কাজ হচ্ছে যে আই মানে আমি, যে আই অর্থ আমি, এই আয়টা সবসময় বড় হাতে দিবেন। গেল। তিন নম্বর কথা হচ্ছে আপনারা যে যে ইয়ে শিখছিলেন, আর্টিকেলের সময় শিখছিলেন অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত লেটার। একটা লেটার যখন একটা ওয়ার্ডের কাজ করবে সেই লেটারগুলো সবসময় বড় হাতের অক্ষর দিবেন। সেগুলো কি কি? ধরেন এসএসসি, তারপরে কি এইচএসসি, তারপরে এমবিবিএস, এমবিবিএস, তারপরে ইউএসএ, এগুলো এইগুলো সবসময় বড় হাতের অক্ষর দিবেন। আর যে আমরা পাঞ্চুয়েশন মার্ক শিখলাম যে পরে ফুল স্টপ দিতে হয়। আচ্ছা, এইবার শেখাবো হচ্ছে বড় নিয়মটা। হ্যাঁ, 4 নাম্বার, এই 4টা কথাই শেষ। সেটা হচ্ছে প্রপার নাউন। মনে দেখেন, প্রপার প্রপার নাউন এর প্রত্যেক অংশের প্রথম অক্ষর, প্রত্যেক অংশের প্রথম অক্ষর, প্রথম অক্ষর। এখন আসল ব্যাপারটা হচ্ছে যে প্রপার নাউনটা কি, এইটা হচ্ছে আসল ব্যাপার। আপনাদের ওই ভাষার নামের আগে প্রথম অক্ষর বড় হাতের হয়, অমুকের নামের প্রথম অক্ষর বড় হাতের হয়, তমুকের নামের প্রথম অক্ষর বড় হাতের হয়, এইসব বাদ দেন। আপনি এক কথায় মনে রাখবেন প্রপার নাউন যেটা, প্রপার নাউনের প্রথম অক্ষর বড় হাতের হবে। প্রশ্ন হচ্ছে এই প্রপার নাউনটা কি? প্রপার নাউনটা হচ্ছে যে নাউন দ্বারা যে কোনো একজন ব্যক্তি, একটা বস্তু, একটা স্থান, একটা বিষয়, এক কথায় যদি বলি যে নাউন দিয়ে একটা জিনিসকে বোঝাবে, অনলি একটা জিনিসের নাম বোঝাবে। সেটা মানুষ হতে পারে, সেটা কোনো ব্যবসা প্রতিষ্ঠান হতে পারে, সেটা কোনো স্থান হতে পারে, সেটা কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, সেটা কোনো ভাষার নাম হতে পারে, সেটা কোনো জাতির নাম হতে পারে, সেটা কোনো নদীর নাম হতে পারে, যে কোনো জিনিস হতে পারে। আপনাকে মাথায় রাখতে হবে যে শব্দ দিয়ে একটা জিনিসের নাম বোঝাবে। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? প্রপার নাউনটা কি? প্রপার নাউনটা হচ্ছে যে কোনো একজন ব্যক্তি, একটা বস্তু, একটা স্থান, একটা জাতি, একটা ভাষা, একটা সাবজেক্ট, এক কথায় একটা জিনিসের অথবা একজন ব্যক্তির নাম বোঝাবে, সেটাই হচ্ছে প্রপার নাউন। এখন সেটা হতে পারে, দেখেন, নদীর নাম হতে পারে, পত্রিকার নাম হতে পারে, তারপরে কি কোনো পাহাড়ের নাম হতে পারে, কোনো জাহাজের নাম হতে পারে, কোনো দালানের নাম হতে পারে, কোনো বইয়ের নাম হতে পারে, কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো স্থানের নাম হতে পারে, কোনো দেশের নাম হতে পারে। এক কথায় আপনাকে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যে নাউনটা দ্বারা একজন ব্যক্তি অথবা একটা বস্তু, একটা স্থান, একটা সময়, একটা জিনিসের নাম বোঝাবে, সেটাই হচ্ছে প্রপার নাউন। এবার এইখানে আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে এই প্রপার নাউনের যতগুলো অংশ থাকবে প্রত্যেকটা অংশেরই প্রথম অক্ষর বড় হাতের হবে। ধরেন কোনো মানুষের নাম যদি হয়, ধরেন কারো মানুষের নাম ধরেন আবুল কালাম আজাদ, আবুল কালাম আজাদ, তাহলে এই এর নামটা কয়টা অংশ? একটা, দুইটা, তিনটা অংশ। এটা প্রপার নাউন, একটা মানুষের নাম। তাহলে এই নামের তিনটা অংশ আছে, এই তিনটা অংশের তিনটাই প্রথম অক্ষর বড় হাতের হবে। এটা মাথায় রাখবেন। ধরেন কোন একটা স্কুলের নাম হচ্ছে, বললাম হচ্ছে বাউট সোলাইমানি, সোলাইমানি হাই স্কুল, হাই স্কুল, কারণ এটা একটা স্কুলের নাম। তাহলে স্কুলের নাম একটা অংশ, একটা অংশ, একটা অংশ, একটা অংশ। তাহলে প্রত্যেকটা অংশের প্রথম অক্ষরটা বড় হাতে দিবেন। তাহলে সেভাবে নিয়মটা মনে রাখবেন কিভাবে, প্রপার নাউনের প্রত্যেকটা অংশের প্রথম অক্ষরটা বড় হাতে হবে। ধরেন একটা পত্রিকার নাম হচ্ছে প্রথম আলো, প্রথম আলো। তাহলে এই যে দুইটা অংশ এই নামটা, তাহলে প্রথমের পি বড় হাতের হবে, আলোর এ বড় হাতের হবে। এই নিয়মটা কি আপনারা বুঝতে পেরেছেন? ওকে, তাহলে এই আশা করছি এই যে কোথায় কোথায় বড় হাতের অক্ষর দিবেন এই ব্যাপারটা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছেন। তাহলে আমরা এখন সরাসরি ইয়েতে যাই, বোর্ড কোশ্চেন সরাসরি যাবো। ঠিক আছে, আমরা পাঞ্চুয়েশন মার্ক করার সময়
কিভাবে করবো সেগুলো শুনবো। তার আগে কম্পারিজনে যাওয়ার আগে আরেকটা ব্যাপার আপনাদেরকে বলি। এই পাংচুয়েশন করতে গেলে সর্বপ্রথম আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা শুনেন। সেটা হচ্ছে এমন একটা পার্টস অফ স্পিচ আছে যে পার্টস অফ স্পিচ দিয়ে কোনো সেন্টেন্স গঠন করা, মানে সেই পার্টস অফ স্পিচ ছাড়া আর সেন্টেন্স গঠন করা যায় না। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে ভার্ব। দেখেন, একটা সেন্টেন্সে সাবজেক্ট থাকতেও পারে, নাও পারে। একটা সেন্টেন্সে অবজেক্ট থাকতেও পারে, নাও পারে। থাকবে কি? ওই সেন্টেন্সের মধ্যে ভার্ব কিন্তু অবশ্যই থাকবে। একটা সেন্টেন্স যখনই আপনি তৈরি করবেন ওই সেন্টেন্সে অবশ্যই ভার্ব থাকবে। আপনি যে কোনো একটা সেন্টেন্সকে আরেকটা জিনিস মনে রাখেন, সেন্টেন্স হচ্ছে তিন রকম হয়। একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, শুনেন, একটা সিম্পল সেন্টেন্স, একটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, আর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। যদিও আপনাদের সিলেবাসে এই অংশটা নাই, তারপরে একটু শুনে নেন। সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে আর একটা ভার্ব থাকবে। মানে সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে আর একটা হচ্ছে ভার্ব থাকে। আর কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সাবজেক্ট থাকে আর দুইটা ভার্ব থাকে। কম্পাউন্ড সেন্টেন্সেও দুইটা সাবজেক্ট থাকবে আর দুইটা ভার্ব থাকবে। তাহলে আপনি খেয়াল করবেন যে সেন্টেন্সে কোনো কনজাংশন নাই সেটা হচ্ছে সিম্পল। সিম্পল সেন্টেন্সে কনজাংশন থাকে না। তাহলে যে সেন্টেন্সে যে অংশটুকুর মধ্যে কোনো কনজাংশন পাবেন না, তাহলে খেয়াল করবেন যে একটা সাবজেক্ট হবে আর একটা মানে ভার্ব থাকবে। আর যদি কোনো সেন্টেন্সের মধ্যে কনজাংশন থাকে, যে কোনো কনজাংশন, মনে করেন অ্যান্ড, বাট, অর, ইয়েট, সো, ফর, তারপরে অ্যাজ, সিন্স, বিকজ, হোয়েন, ইফ, টিফ, হাবি যাবে, যে কোনো কনজাংশন যদি থাকে তাহলে বুঝবেন ওই সেন্টেন্সে দুইটা সাবজেক্ট আর দুইটা ভার্ব থাকবে। তাহলে আপনি একটা সেন্টেন্সকে আলাদা করবেন কিভাবে? ওই সেন্টেন্সের ভার্ব থেকে শুরু করে তার আগে পরে দেখবেন যে কনজাংশন আছে কিনা। যদি কনজাংশন থাকে তাহলে দুইটা ভার্বের একসাথে করবেন, আর যদি কনজাংশন না থাকে তাহলে একটা ভার্ব দিয়ে আর একটা সাবজেক্ট দিয়ে আর দ্বিতীয় সাবজেক্টের আগ পর্যন্ত বা দ্বিতীয় ভার্বের আগ পর্যন্ত দিয়ে ক্লোজ করবেন। আমার মনে হয় প্র্যাকটিক্যালে গেলে ব্যাপারটা ভালো মনে থাকবে। তো আপাতত শুধু জাস্ট এইটুকু হালকা করে মাথার মধ্যে নেন যে একটা সেন্টেন্সের মধ্যে আমরা টার্গেট করবো যে ভার্বটাকে। ভার্বের আগে যদি সাবজেক্ট থাকে তাহলে সেটা অ্যাসার্টিভ ধরবো। ভার্বের আগে যদি কি বলে, তার আগে যদি একটা সাহায্যকারী ভার্ব থাকে তাহলে সেটা ইন্টারোগেটিভ ধরবো। এভাবে আপনি ফোকাসটা দিবেন হচ্ছে একটা সেন্টেন্সের ভার্বের উপরে। তারপর আপনি কিভাবে করবেন না করবেন আমি একটু সরাসরি বুঝে তাহলে বুঝতে পারবেন। তাহলে আমি একটু ইয়েতে চলে গেলাম, কম্পিউটার স্ক্রিনে গেলাম। হ্যাঁ, আচ্ছা দেখেন, আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2022। তাহলে এখন দেখেন আমি যে প্রবলেমটার কথা আপনাদেরকে বলেছিলাম, যে দেখেন এই সেন্টেন্সের মধ্যে কিছুই নাই, সব পাশাপাশি শব্দগুলো বসানো আছে। তাহলে আমরা টার্গেট করব কোথায়? যে ভার্বটাকে। ওকে, তাহলে তার মানে হচ্ছে ভার্বের আগে কি আছে? দেখেন সাবজেক্ট আছে এবং তার আগে একটা সাহায্যকারী ভার্ব আছে। তার মানে বুঝতে পারছি এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন প্রশ্ন হচ্ছে সেন্টেন্সটা শেষ হচ্ছে কোথায়? শেষ দেখেন এইখানে একটা সেড লেখা আছে। যখনই দেখবেন এই পাংচুয়েশন মার্ক করার সময় কোনো জায়গায় সেড, আস্কড এইগুলা লেখা থাকবে, তখনই বুঝবেন ওটা যে ন্যারেশন, মানে উদ্ধৃতি, ইনভার্টেড কমার ব্যবহার হবে এই জায়গাতে। ঠিক আছে? তাহলে আমরা যেহেতু এখানে সেট পাচ্ছি তাহলে বুঝতে হবে যে এই সেন্টেন্সটুকু হচ্ছে একটা সেন্টেন্স। তাহলে এই সেন্টেন্সটা প্রথমে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই সেন্টেন্সের যে প্রথম অক্ষরটা দেখেন, প্রথম অক্ষরটা আমরা বড় হাতের করে দিই, একটু বুঝবেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে বলবেন। এটা আমরা বড় হাতের করে দিলাম। এবার এইটা সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হয়েছে, হ্যাভ। সাহায্যকারী ভার্ব দিয়ে যেহেতু শুরু হয়েছে সুতরাং এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এই সেন্টেন্সের শেষে একটা ইন্টারোগেটিভ চিহ্ন হবে, আমরা একটা ইন্টারোগেটিভ চিহ্ন দিয়ে দিলাম। এখন দেখেন এই সেন্টেন্সের মধ্যে আর কোনো জায়গায় কোনো চিহ্ন বসার কোনো অপশন আছে? মানে কমা বসা বা অন্য কিছু বসা আছে কি? নেই। এখন এইটা যেহেতু একজন বলেছে সেই ক্ষেত্রে আমরা কি করব? এটাকে আমরা ইনভার্ট কমা দিয়ে ক্লোজ করে দিব। এটাকে আমরা ইনভার্ট কমা দিয়ে ক্লোজ করে দিলাম। এই যে এখানে একটা যেহেতু একটা কথা, একটা ইনভার্ট কমা শুরু করলাম আর ইনভার্ট কমা ক্লোজ করলাম। এইবার কি হবে? সেড দি মেয়র, মেয়র বললো, তাই না? তাহলে আমি বলেছিলাম কি যে সেটটা যদি দ্বিতীয় অংশে থাকে, মানে যেটা উদ্ধৃতি সেটার পরে যদি সেট থাকে তাহলে তারপরে ফুল স্টপ দেওয়ার জন্য বলছিলাম, মনে আছে? আচ্ছা, এবার দেখেন এইখানে কোনো অক্ষর আগে খেয়াল করেন যে এইটুকের মধ্যে কোনো অক্ষর বড় হাতের করার অপশন আছে কিনা। দেখেন মেয়র হচ্ছে একটা প্রতিষ্ঠানের প্রধান, তাহলে একটা প্রতিষ্ঠানের প্রধানের প্রথম অক্ষর সবসময় বড় হাতের হয়, সেই জন্য আমরা এটাকে বড় হাতের এম করে দিলাম। সেট দি মেয়র, যেমন হচ্ছে মেয়র, চেয়ারম্যান, তারপরে আর কি এরকম যেগুলো হয়, হেডমাস্টার, একটা প্রতিষ্ঠানে যিনি প্রধান থাকেন তার প্রথম যে পদবিটা, এই পদবীর প্রথম অক্ষর সবসময় বড় হাতের হয় না, মনে আছে? ওকে, এবার দেখেন ইএস কথা থাকলে, ইএস আমরা এটা প্রথম অক্ষরটা বড় হাতের করে দিই আগে, যেহেতু এটা এখানে শেষ করে দিলাম, তাহলে এইটা বড় হাতের হবে এখন। তাহলে ওয়াইটাকে আমরা বড় হাতের করলাম। এখন খেয়াল করেন ইয়েস আই হ্যাভ রিপ্লাইড দি পাইপার,
এই দেখেন রিপ্লাইড আছে, তার মানে রিপ্লাইড মানে কি উত্তর দেওয়া। ইনি এই মেয়র প্রশ্ন করেছিল আর পাইপার হচ্ছে উত্তর দিচ্ছে, তার মানে এইটা এই পর্যন্ত একটা কথা। আপনাদের কিন্তু বেশি মাথায় রাখতে হবে যে কোথায় গিয়ে কথা শেষ হচ্ছে আর কোথা থেকে শুরু হচ্ছে, এটা কিন্তু বেশি করে মাথায় রাখবেন। তাহলে এইখানে কথা শেষ হচ্ছে। এখন এই যে আইটা হচ্ছে সাবজেক্ট আর হ্যাভটা হচ্ছে ভার্ব। তাহলে আমরা সাবজেক্টের পরে কি আছে, ভার্ব আছে, তার মানে এটা একটা ফুল স্টপ হবে। আমরা শিওর করলাম এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার আমরা এটা যেহেতু একটা কথা, আমরা ইনভার্ট কমা দিয়ে ক্লোজ করি। ইনভার্ট কমা দিয়ে আমরা ক্লোজ করলাম। এরপরে আর কিছু করা যাবে কিনা সেটা আমরা পরে চিন্তা করব। আচ্ছা, এবার দেখেন আর একটা কাজ আছে, সেটা হচ্ছে যে আই মানে আমি, সেটা সবসময় কি হয়, বড় হাতের হয়, এই জন্য বড় হাতের করে দিলাম। আর আচ্ছা, এবার আমি বলেছিলাম যে সাবজেক্টের আগে যদি কোনো কিছু দেখতে পান সেখানে একটা কমা ব্যবহার করবেন বলেছিলাম, তাহলে এখানে আমরা একটা কমা ব্যবহার করেছিলাম। এইটুকু বুঝছেন? সাবজেক্টের আগে যদি কিছু থাকে আপনারা কি করবেন, একটা কমা ব্যবহার করবেন, ইয়েস নো এরকম কিছু থাকলে ওর পরে অবশ্যই একটা কমা ব্যবহার করবেন। আর একটা কথা মনে রাখবেন, একজন ব্যক্তি একসাথে যতগুলো কথা বলবে সব কথার শেষে যাই ইনভার্ট কমা ক্লোজ হবে। যদি একসাথে দুইটা কথা বলে তাহলে দুইটা কথার পরে ইনভার্ট কমা ক্লোজ হবে, যদি তিনটা কথা বলে তাহলে তিনটা কথার পরে ইনভার্ট কমা ক্লোজ হবে। একটা মানুষ যতগুলো কথা বলবে সব কথার শেষে যাই ইনভার্ট কমা ক্লোজ করবে। কথা কি ক্লিয়ার? এবার আসেন রিপ্লাইড পাইপার। এই পাইপার মানে হচ্ছে বাঁশিওয়ালা, তাহলে এইটা প্রপার নাউন না, এটা বড় হাতের অক্ষর হবে, এটা আমরাকে বড় করে দিলাম। আর এই যে বলেছিলাম আগেই, যখনই দেখবেন এই রিপোর্টিং ভার্বের অংশটা শেষে থাকবে তখনই ওর পরে হবে একটা ফুল স্টপ, তাহলে এখানে আমরা একটা ফুল স্টপ দিলাম। তাহলে এখান থেকে এই পর্যন্ত অংশ শেষ। এবার নতুন করে শুরু হচ্ছে এই ভার্ব, এই সেন্টেন্সটা, গিভ মি দি প্রমিস মানি হাউ ফানি। এবার দেখেন গিভ দিয়ে শুরু হয়েছে, তাহলে প্রথম কাজ হচ্ছে এটা আমরা বড় হাতের করে দেবো, জি এটা জি হচ্ছে বড় হাতের, প্রথম অক্ষরটা আমরা প্রথমেই বড় হাতের করে দিব। এবার দেখেন গিভ ভার্ব দিয়ে শুরু হয়েছে না, মানে ইম্পারেটিভ সেন্টেন্স, গিভ মি দি প্রমিসড মানি। এখন দেখেন এই যে একটা হাউ আছে, এখন এটা হাউটাকে আমাকে বুঝতে হবে যে এটা কি কনজাংশন নাকি ইন্টারোগেটিভ প্রোনাউন নাকি এটা এক্সক্লেমেটরি। দেখি হাউ এর পরে কি আছে, দেখেন হাউ এবং সাবজেক্ট, খেয়াল করেন ভালো করে বুঝেন, হাউ এবং সাবজেক্ট এর মাঝখানে আরেকটা ওয়ার্ড আছে, তার মানে এই হাউটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, ঠিক কিনা? কথাগুলো ভালো করে বুঝবেন, ভালো করে শুনবেন, আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? আমি বোঝার মতো করে বলতেছি। আপনাকে প্রত্যেকটা ব্যাপার খুব ভালো করে নিতে হবে, যে এইখানে আমরা সেন্টেন্স শুরু করলাম গিভ দিয়ে, বাট এই সেন্টেন্স আমরা শেষ করবো কোথায়? এখন আমরা এখানে দেখছি একটা হাউ আছে, হাউ তো তিনটা অর্থে ব্যবহার হয়, একটা হচ্ছে কনজাংশন হয়, ইন্টারোগেটিভ প্রোনাউন হয় আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে ব্যবহার হয়। এখন আমাকে দেখতে হবে যে এইটা কোনটা, যদি এক্সক্লেমেটরি হয়, সরি যদি কনজাংশন হয় তাহলে এর পরের অংশে যাই ফুল স্টপ হবে। আবার যদি এটা ইন্টারোগেটিভ প্রোনাউন হয় তাহলে এখানে একটা চিহ্ন হবে আর তারপরে আরেকটা চিহ্ন হবে। আবার যদি এটা এক্সক্লেমেটরি হাউ হয় তাহলে এখানে একটা চিহ্ন দিতে হবে আর এইটা যেখানে যাই শেষ হবে সেখানে দিব। এখন আমরা দেখি যে এই হাউটা আসলে কোনটা, এটা কি কনজাংশন নাকি ইন্টারোগেটিভ প্রোনাউন নাকি এটা এক্সক্লেমেটরি। এখন দেখি এই হাউ এর পরে সাহায্যকারী ভার্ব নাই, এক নাম্বার কথা, তার মানে এটা ইন্টারোগেটিভ প্রোনাউন না। এখন দেখি ফানির পরে আছে ইউ, ইউটা হচ্ছে সাবজেক্ট, তাহলে আমি বলেছিলাম যে হাউ এর পরে বা হটের পরে আর সাবজেক্টের আগে যদি কিছু থাকে সেটা হচ্ছে এক্সক্লেমেটরি হবে। এখন আমরা সেই নিয়মটা মিলে গেল, এখানে হাউ আছে, তারপরে একটা শব্দ আছে, তারপরে একটা হচ্ছে সাবজেক্ট আছে, তার মানে এটা হচ্ছে এক্সক্লেমেটরির হাউ। ওকে, তাহলে এটা যদি এক্সক্লেমেটরির হাউ হয় তাহলে এইটুকু আগে আমরা শেষ করি, এইখানে একটা আমাদের চিহ্ন দিতে হবে, মানে এটা আলাদা অংশ, ভার্ব দিয়ে শুরু হয়েছে সুতরাং এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে আমরা একটা ফুল স্টপ দিয়ে দিলাম। এখন আমরা দেখি যে এর মধ্যে বড় হাতের অক্ষর করা যাবে এমন কোনো ওয়ার্ড আছে কি নাই, এরকম কোনো ওয়ার্ড আমরা দেখতেছি না। তাহলে আমাদের এইটাও যদি একটা কথা বলছে গিভ মি দ্য প্রমিসড মানি, আমাকে ইয়ের টাকাটা দাও, যে টাকাটা প্রতিজ্ঞা হয়েছে সেই টাকাটা দাও, তাহলে এটা যেহেতু একটা কথা আমরা ইনভার্ট কমা শুরু করে দিলাম এই জায়গাতে, আর এই কথাটা এর কথাটা এই জায়গাতেই শেষ হয়ে গেছে, এই জন্য আমরা এটা ইনভার্ট কমা ক্লোজ করে দিলাম। এবার হাউ ফানি কথাটা কে বলেছে, বলছে সেড দি মেয়র, মেয়র বলেছে, তাহলে এই কথাটা আরেকজনের। তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা ইনভার্ট কমা শুরু করবো এই জায়গাতে, কেউ কোনো কথা বললেই প্রথমে ইনভার্ট কমা দিয়ে শুরু করবেন, আর এই প্রথম অক্ষরটা আমরা বড় হাতের করে দিলাম। এবার হাউ ফানি ইউ আর, এই যে সেট দিয়ে আরেক জায়গায় সেট দিয়ে শুরু হয়েছে, তার মানে সেটের আগ পর্যন্ত এই যে এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাহলে এখানে আমরা বিস্ময়সূচক চিহ্ন দিয়ে দেবো, বিস্ময়সূচক চিহ্ন দিব। এবং এই কথাটা যেহেতু এখানে শেষ হয়ে যাচ্ছে সুতরাং এখানেও আমরা
ইয়ে করবো, কি বলে, ইনভার্টেড কমা ক্লোজ করে দিব। এরপরে কাজ হচ্ছে সেট দি মেয়র, মেয়রের পরে আমরা একটা ফুল স্টপ দিব, আর এইটা এমটা হচ্ছে বড় হাতের করে দিব। আচ্ছা, এইবার এইটা টেক অনলি 50 বলছে মাত্র 10টা নাও, তাহলে এটা আবার নতুন কথা, আরেকজনের কথা, মেয়রই বলছে এই কথাটাও। তাহলে এখানে আমরা কি করব, প্রথম কাজ হচ্ছে এটাও যেহেতু কথা, আমরা ইনভার্ট কমা দিয়ে শুরু করি, আগে শুরু করে দিলাম, আর এইটা প্রথম অক্ষর সেজন্য বড় হাতের করে দিলাম। তাহলে টেক অনলি 50 এবং এখানে যে শেষ হচ্ছে এখানে আমরা একটা ফুল স্টপ দিলাম, আর কথা যেহেতু শেষ সেই জন্য ইনভার্ট কমা ক্লোজ।